আজকে আমরা জলবায়ু অঞ্চল বা ক্লাইমেটিক রিজন সম্পর্কে জানব। তো তোমরা জানো যে জলবায়ুর যে প্রধান দুটো উপাদান আছে, উষ্ণতা এবং বৃষ্টিপাত, এই দুটো বিশেষ করে উষ্ণতা স্থান ভেদে, বিশেষ করে উচ্চতা এবং অক্ষাংশ ভেদে আলাদা হয়। তো কোনো অঞ্চলের জলবায়ু উষ্ণতা এবং বৃষ্টিপাত এই দুটো উপাদানের উপর নির্ভর করে গড়ে ওঠে জলবায়ু অঞ্চল। তো এখানে কি বলছে না, কোনো অঞ্চলের অক্ষাংশের অবস্থানের উপর তার জলবায়ু নির্ভর করে। এখন ধরো তোমরা ওই আগের ক্লাস 7 ক্লাসে কিংবা যেটা হচ্ছে যেটা তোমরা জানো যে সূর্য থেকে যে তাপ আসে সেটা কি হয় না, পৃথিবীর যেটা সর্বত্র ছড়িয়ে পড়ে। তো সারা বছরে তাপের যে বন্টন না, সেটা কি হয়, হেরফের হয়, যে কারণের জন্য যেটা পৃথিবীর একটা এরকম আকৃতি হওয়ার জন্য, যেটা হচ্ছে সূর্যরশ্মি কোনো জায়গায় লম্বভাবে পড়ে এবং কোনো জায়গায় তির্যকভাবে পড়ে। তো এই কারণে তির্যকভাবে সূর্যরশ্মির যেটা পতন করে তারতম্য, তারপরে হচ্ছে পৃথিবীর এরকম একটা আকৃতি। তো এগুলো কিছু উপাদান আছে যেগুলো কি করে না, তাপমাত্রার বন্টনটাকে আলাদা করে, যে কারণের জন্য দেখবে যেটা হচ্ছে পৃথিবীতে কতগুলো তাপ বলয় বা যেটা হিট চোল এগুলো সৃষ্টি হয়েছে। পৃথিবীর উপরে যেটা হচ্ছে ক্লাইমেটিক বিভিন্ন ধরনের যেটা হচ্ছে জলবায়ু অঞ্চলগুলো সৃষ্টি হয়েছে, সেই অঞ্চলগুলো সৃষ্টির পিছনে কিন্তু এগুলো তাপমাত্রা এবং বিশেষ করে বৃষ্টিপাত এই স্থানভেদে আলাদা হওয়ার জন্য কিন্তু জলবায়ু অঞ্চলগুলো সৃষ্টি হয়েছে। এখন ভূমির উচ্চতা, সমুদ্র থেকে দূরত্ব, বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত এগুলো কি করে না, উষ্ণতা এবং বৃষ্টিপাত এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে। যেমন ধরো অক্ষাংশ তো একটা বড় ফ্যাক্টর যেখানে উষ্ণতা তারতম্য হয়। যেমন ধরো নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, যেখানে ধরো 0.5 থেকে 10 ডিগ্রি অক্ষাংশের মধ্যে, অর্থাৎ যদি আমরা ট্রপিক্যাল রিজন ধরি, দুটো 3.5 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ, এখানে কি হয় তাপমাত্রা অনেকটা বেশি হয়, উষ্ণমণ্ডল। তারপরে নাতিশীতোষ্ণমণ্ডল আছে, তারপরে হচ্ছে যেটাকে মেরু অঞ্চল বলছে বা হিমমণ্ডল বলছে, যেখানে তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে কয়েক মাস, একদম যেটা হচ্ছে হিমমণ্ডল। তো এই তিনটে অঞ্চলে যেরকম ভাগ করেছে অক্ষাংশের বিজারে, সেরকম উচ্চতার জন্য কিন্তু কি হয় না, উচ্চতার জন্য তাপমাত্রা হেরফের হয়, যেটাকে তোমরা ওই নর্মাল ল্যাপস রেট বলছো। ঠিক আছে, 1000 মিটার উচ্চতায় যেটা 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাস পায়। তো উপরের দিকের অংশ দেখা যায় যেন পর্বতের চূড়ায় বরফ লক্ষ্য করা যায়। সমুদ্র থেকে দূরত্ব, তোমরা জানো সমুদ্রের পাশে একটা বায়ু প্রবাহিত হয়, সমুদ্র বায়ু এবং স্থলবায়ু। এই দুটো বায়ু প্রবাহ কি হয় না, উপকূল অঞ্চলের জলবায়ু তাপমাত্রাটাকে অনেকটাকে নিয়ন্ত্রণ করে। সেই জন্য কি হয় না, একদম যেটা হচ্ছে মহাদেশের অন্তর্বর্তী ভাগ মানে ইনল্যান্ড পজিশন, যেটা ভেতরের দিকে অবস্থিত, সেই জায়গাতে জলবায়ু চরমভাবাপন্ন হয়ে থাকে। বায়ু প্রবাহ, তো পৃথিবীর উপরে কিছু বায়ু প্রবাহিত হয় নিয়মিতভাবে, তোমরা এটা নিয়ত বায়ু চ্যাপ্টারে পড়ছো। তো সেই জায়গার বায়ু যেটা নিয়মিতভাবে প্রবাহিত হয়, তাদের প্রভাবেও কিন্তু জলবায়ু নিয়ন্ত্রিত হতে পারে। যেমন আমাদের এখানে পশ্চিমা বায়ু প্রভাবে যেটা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স, ঠিক আছে। তো এখানে কি হয় না, তুষারপাত, তারপরে হচ্ছে ঠান্ডা, এগুলো টেম্পারেচারটাকে, যেটা উষ্ণতা সেটাকে প্রভাবিত করে এবং জলবায়ুটাকে নিয়ন্ত্রণ করে। এবং সমুদ্র স্রোতের একটা প্রভাব থাকে, যেগুলো হচ্ছে যেসব জলবায়ু যেগুলো হচ্ছে কোস্টাল রিজনে, যেখানে উষ্ণ বায়ু প্রবাহিত, উষ্ণ যেটা সমুদ্র স্রোত প্রবাহিত হয়, সেই জায়গায় তাপমাত্রাকে স্বাভাবিকভাবে বাড়িয়ে দেয়। যেমন নরওয়ের এখানে যেটা গালফ স্রোত আছে, উষ্ণ একটা উপসাগরীয় স্রোত আছে। তো এই জায়গায় উপকূল অঞ্চলে শীতকালে বরফ জমে না।
তো এগুলো হচ্ছে যেগুলোতে উষ্ণ সমুদ্র স্রোত প্রবাহিত হয় সারা বছর ধরে, সেই জায়গাতেও কিন্তু জলবায়ুটাকে নিয়ন্ত্রণ করতে পারে। এগুলো হচ্ছে মেন ফ্যাক্টর যেগুলো কোনো অঞ্চলের উষ্ণতাকে এবং বৃষ্টিপাতটাকে প্রভাবিত করে, এবং তার উপর নির্ভর করে কিন্তু জলবায়ু অঞ্চলগুলো গড়ে ওঠে। তাহলে জলবায়ু অঞ্চলের ডেফিনেশন কি বলবে না, কোনো বিস্তীর্ণ অঞ্চল জুড়ে জলবায়ুর উপাদান মূলত হচ্ছে উষ্ণতা এবং বৃষ্টিপাতের বৈশিষ্ট্য এবং প্রকৃতি যদি সমধর্মী হয়, অর্থাৎ ধরো ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে যেখানে হচ্ছে গড় বার্ষিক বৃষ্টিপাত যদি 75 সেন্টিমিটার হয়, তাহলে সেরকমের বৃষ্টিপাত এবং হচ্ছে শীতকালে কি হয় না, আমাদের এখানে যেমন মৌসুমী জলবায়ু অঞ্চলে শীতকালে শুষ্ক থাকে, কিন্তু ওখানে শীতকালে বৃষ্টিপাত হয়, আর গ্রীষ্মকালটা শুষ্ক থাকে। এই ধরনের অঞ্চলগুলো পৃথিবীর যে যে জায়গাতে লক্ষ্য করা গেছে, সেই জায়গাগুলো হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। কারণ এটা যে ভূমধ্যসাগর আছে না, মেডিটেরিয়ান সি আছে, তার সাধারণত উভয় পার্শ্বের দেশগুলোতে এ ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়। তাহলে যেগুলোতে উষ্ণতা এবং বৃষ্টিপাত পৃথিবীর যে যে জায়গাগুলোতে একই রকম রয়েছে এবং বায়ু প্রবাহ একই রকম রয়েছে, বৃষ্টিপাত একই রকম আছে, সেই সকল জায়গাগুলো হচ্ছে জলবায়ু অঞ্চল। অর্থাৎ পৃথিবীতে ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য যে যে জায়গাগুলোতে লক্ষ্য করা যাবে, তাহলে সেটার একটা নাম আছে। যেমন নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, সারা বছরের তাপমাত্রা অনেক বেশি থাকবে, পরিচলন বৃষ্টিপাত হবে, যেটা হচ্ছে দুপুরের বেলায়। এ ধরনের যদি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, সেটাকে আমরা নিরক্ষীয় জলবায়ু অঞ্চল বলব। আবার বছরে 2 ধরনের বিপরীতধর্মী বায়ু প্রবাহ লক্ষ্য করা যাবে, ঠিক আছে। মৌসুমী জলবায়ুর মতো উষ্ণতা এবং বৈশিষ্ট্য যদি লক্ষ্য করা যায়, তাহলে সেখানে তার নাম মৌসুমী জলবায়ু অঞ্চল হবে। এইভাবে এগুলোর নামকরণ করা আছে। কোনো বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বলছো কি বলবো না, জলবায়ুর উপাদান মূলত উষ্ণতা এবং বৃষ্টিপাতের বৈশিষ্ট্য এবং প্রকৃতি সমধর্মী হলে তাকে জলবায়ু অঞ্চল বলছে। বিভিন্ন জলবায়ু অঞ্চলের মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ, জীব বৈচিত্র্য, এমনকি মানুষের জীবনযাত্রা তাৎপর্যপূর্ণ পার্থক্য দেখতে পাওয়া যায়। অর্থাৎ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে যে ধরনের উষ্ণতা এবং বৃষ্টিপাত, তারপরে হচ্ছে যেটা হচ্ছে শীতল নাতিশীতোষ্ণ মণ্ডল, কিংবা যেটা হচ্ছে তুন্দ্রা অঞ্চলে যে ধরনের উষ্ণতা এবং বৃষ্টিপাত লক্ষ্য করা যায়, সেখানে তার উপর নির্ভর করে সেখানে সেই ধরনের মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ এবং মানুষের যেটা হচ্ছে জীবনযাত্রা বা যদি কার্যকলাপ, এগুলো নিয়ন্ত্রিত হয়ে থাকে, ঠিক আছে। তো আমরা এখানে দেখো কি দেখতে পাই, একটা হচ্ছে উচ্চতা ভেদে উষ্ণতার পার্থক্য হয়। একটা হচ্ছে উপরের দিকে, ধরে এরকম একটা পার্বত্য অঞ্চলে, এটা যত তুমি উপর দিকে যাবে, ঠিক আছে, এটা ধরো 200 মিটার, 500, এটা 1000 মিটার, এটা ঠিক। এখানে কি হবে না, এটা তাপমাত্রা ধীরে ধীরে উপরের দিকে কমতে থাকবে। 1000 মিটারে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে ধীরে ধীরে কমতে থাকবে, ঠিক আছে। 1000 মিটার উপরের দিকে ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকবে পার্বত্য অঞ্চলে। আরেকটা কি হয়, এটা উচ্চতা ভেদে কোনো একটা পর্বতের অঞ্চল। আরেকটা কি হয় না, পৃথিবীর অক্ষাংশ ভেদে উষ্ণতার পার্থক্য হয়। ধরো নিরক্ষীয় অঞ্চল, এখানে সাধারণত কি হয়, 0 ডিগ্রির পার্শ্ববর্তী অঞ্চলে সূর্য লম্বভাবে কিরণ দেয়, ঠিক আছে। সেই জন্য এখানে উষ্ণতা অনেক বেশি হয়। বাকি অঞ্চলে সূর্যরশ্মি এবং তীর্যকভাবে পড়ে। তীর্যকভাবে পড়ার জন্য কি হয়, তীর্যরশ্মি অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে। সেই জন্য কি হয় না, তাপ যেটা সূর্য থেকে আসে সেটা তাই বায়ুমণ্ডলে হারিয়ে যায়, এবং এখানে যদি অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে, সেই জায়গাগুলো কম গরম হয়, তাপমাত্রা এই জায়গাগুলোতে কম হয়। সেই জন্য এখানে যে হিট জোনগুলো তৈরি হয়েছে, উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণমণ্ডল এবং হিমমণ্ডল, এগুলো তৈরি হচ্ছে। এবং কি হয়েছে, এগুলোর কারণে কিন্তু পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের জলবায়ু অঞ্চলগুলোর সৃষ্টি হয়েছে।
এখানে এখানে দেখো একটা হাইট অনুযায়ী তাপমাত্রার পার্থক্যের জন্য দেখো নিচে সাভানা রয়েছে, চিরসবুজ রয়েছে, পর্ণমোচী, সরলবর্গীয় তুন্দ্রা এবং তুহিন। একদম উপরের দিকের অংশ থেকে যেন এখানে তুহিন হয়েছে। সেখানে হিমবাহ কিংবা বরফ এই জায়গাতে লক্ষ্য করা যায়। আর তুমি যদি এখান থেকে যদি যাও, ক্রমশ যদি মেরুর দিকে যাও, তাহলে দেখবে তাপমাত্রা ধীরে ধীরে কমে গেছে। এখানে নিরক্ষীয় জলবায়ু হয়েছে, ঠিক আছে। তারপরে সাভানা রয়েছে, তারপরে একদম একদম এই জায়গাতে হচ্ছে তুন্দ্রা জলবায়ু লক্ষ্য করা যায়। তুন্দ্রা অঞ্চল এখানে নিরক্ষীয়। নিরক্ষীয় জলবায়ু এই জায়গাতে গড়ে ওঠে। তো এখানে দেখো, এখানে নিরক্ষীয় জলবায়ু এবং যেটা হচ্ছে সাভানা, যেখানে ধরো দুটো জলবায়ু অঞ্চল পরস্পরের কাছাকাছি আছে, সেখানে একটা ট্রানজিশনাল জোন বা পরিবর্তনশীল অঞ্চল লক্ষ্য করা যায়, যেখানে হচ্ছে দুটো জলবায়ু অঞ্চলের আমরা কি করব না বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। মানে আলাদা দুটো অঞ্চলকে সূক্ষ্ম রেখার মাধ্যমে আলাদা করলেও দুটো জলবায়ু অঞ্চলের মধ্যে সাধারণত একটা পরিবর্তনশীল অঞ্চল লক্ষ্য করা যায়, যেখানে একটা অঞ্চলের বৈশিষ্ট্য ধীরে ধীরে অপর অঞ্চলের সাথে মিশে যায়, ঠিক আছে। দুটি জলবায়ু অঞ্চলের মাঝখানে নিরক্ষীয় এবং সাভানার যদি পাশে ওই যে সংলগ্ন জায়গা, সেই জায়গাটাকে ট্রানজিশনাল জোন বলছে। তো পৃথিবীতে প্রধান প্রধান যে জলবায়ু অঞ্চলগুলো, সেগুলো দেখো ক্রান্তীয় অঞ্চলে আর্দ্র ক্রান্তীয় এবং আর্দ্র শুষ্ক ক্রান্তীয় বলছে, ঠিক আছে। তারপরে যে শুষ্ক যে অঞ্চলটা রয়েছে, ঠিক তার পরে ক্রান্তীয় অঞ্চলের ঠিক পরে যেটা হচ্ছে উপক্রান্তীয় অঞ্চল, উষ্ণ মরু এবং উপমরু এবং মরু অঞ্চল, যেখানে হচ্ছে বৃষ্টিপাতটা কমে যায় কিন্তু তাপমাত্রা সেই অনুযায়ী কমে না, ঠিক আছে। তো এখানে সব থেকে বড় বড় মরুভূমিগুলো এই অঞ্চলে লক্ষ্য করা গেছে। তারপরে নাতিশীতোষ্ণ অঞ্চল আছে মহাদেশীয় এবং মেরুদেশীয়, এগুলো জলবায়ুর ভাগ রয়েছে। তো আমরা এখানে আমরা নিরক্ষীয় যে জলবায়ু অঞ্চল, তারপরে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল, মৌসুমী জলবায়ু অঞ্চল এবং তুন্দ্রা জলবায়ু অঞ্চল, এগুলোর আমরা যে উপবিভাগগুলো জলবায়ু অঞ্চলের, এগুলো আলোচনা করব। প্রথমে আমরা নিরক্ষীয় জলবায়ুটা পড়ব। তো এখানে দেখো একটা জায়গাতে বলা আছে যে জলবায়ু মানুষের জীবনযাত্রাটাকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। ধরো আমরা যে জলবায়ু অঞ্চলে বিলং করি, ঠিক আছে, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল। তো এখানে কি হয় না, এখানে ধরো দুটো বিপরীত যে বায়ু প্রবাহ হয়, তার প্রভাবে যে বৃষ্টিপাতটা হয়, সেই বৃষ্টিপাতের উপর নির্ভর করে এখানে কৃষিকাজ হয়ে থাকে। তো এখানের যে কৃষি নির্ভর যে অর্থনীতি কিংবা যেটা হচ্ছে এখানে কি ধরনের উষ্ণতা এবং ধরো শীতকালে তাপমাত্রা কম থাকে বলে আমরা সেই ধরনের পোশাক কিংবা আমাদের যেটা হচ্ছে সাংস্কৃতিক পরিবেশ, যে পুজো কিংবা যেটা হচ্ছে সংস্কৃতির সাথে সম্পর্কযুক্ত যে কাজগুলো, সেগুলো আমরা শীতকালে কিছু আমরা শীতকালে উদযাপন করি, কিছু হচ্ছে গ্রীষ্মকাল বা সামার সিজনে করে থাকি। অর্থাৎ কি আমাদের পোশাক আশাক থেকে খাদ্যের অভ্যাস এবং অর্থনৈতিক কিছু ক্রিয়াকলাপ, এগুলো কি হচ্ছে না জলবায়ুর সাথে কিন্তু সম্পর্কিত। জলবায়ু আমাদের অনেকটা এগুলো নিয়ন্ত্রণ করে থাকে, ঠিক আছে। তো অনেকটা হচ্ছে বাসস্থান, তারপরে যেটা হচ্ছে ঘর বাড়ি, ঠিক আছে, এগুলো নিয়ন্ত্রণ করে থাকে। তো নিরক্ষীয় জলবায়ু অঞ্চল কি হচ্ছে না, নিরক্ষীয় জলবায়ু অঞ্চল যেখানে গঠন হয়েছে সেটা হচ্ছে 0 ডিগ্রি রয়েছে, 0 ডিগ্রির উভয় দিকে 5 থেকে 10 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশের মধ্যে এই জলবায়ু লক্ষ্য করা যায়। কোথায় না আফ্রিকার কঙ্গো, এখানে ধরো যেটা আফ্রিকাতে রয়েছে, দক্ষিণ আমেরিকা এবং দক্ষিণ পশ্চিম এশিয়া, যেখানে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া রয়েছে, এইসব জায়গাগুলোতে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল
লক্ষ্য করা যায়। এখানে মানচিত্র দেখো, যেখান দিয়ে নিরক্ষরেখা গেছে তার উভয় দিকের যে জায়গাগুলো এই জলবায়ু লক্ষ্য করা গেছে। এই জলবায়ুর যে বৈশিষ্ট্য উষ্ণতা এবং বৃষ্টিপাত। উষ্ণতা বলছে যে বার্ষিক গড় উষ্ণতা থাকে 27°C, সারা বছর এখানে উষ্ণ থাকে। বার্ষিক উষ্ণতার প্রসার মাত্রা হচ্ছে 2°C। দিনের বেলায় সর্বোচ্চ উষ্ণতা কোনো কোনো জায়গায় 38°C পর্যন্ত পৌঁছে যায়। ঠিক আছে। আর এখানে প্রচুর বৃষ্টিপাত হয়, যেটা হচ্ছে বার্ষিক বৃষ্টিপাত 200 থেকে 250 সেন্টিমিটার, এবং এখানে পরিচালন পদ্ধতিতে বৃষ্টিপাত ঘটে থাকে। আর প্রত্যেকদিন দুপুরে বজ্রবিদ্যুৎ সহ এখানে বৃষ্টিপাত হয়। আর এখানে যেহেতু দুটো এখানে বায়ুপ্রবাহ এসে মিলিত হয়, সেই জন্য এটাকে ITCZ বলছে, ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন বলছে। এই জায়গাতে দুটো, একটা হচ্ছে কর্কটীয় উচ্চচাপ বলে, একটা মকরীয় উচ্চচাপ বলে। এদিক থেকে দুটো বায়ু এসে জায়গাতে মিলিত হয়। ঠিক আছে, এটাকে ITCZ বলছে, ইন্টারট্রপিক্যাল বড় হাতে ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন। ঠিক আছে, দুটো বায়ু এই জায়গাতে এসে মিলিত হয়। ঠিক আছে, তাহলে জলবায়ুর যখন তোমরা এটা পড়বে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, তখন এই পয়েন্টগুলো নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। ঠিক আছে, প্রথম পয়েন্ট অবস্থান। ঠিক আছে, তারপরে জলবায়ুর বৈশিষ্ট্য, জলবায়ুর বৈশিষ্ট্য। এখানে কি করবে, এখানে 3টি পয়েন্ট মনে রাখবে। এটা হচ্ছে উষ্ণতা, বৃষ্টিপাত, বায়ু প্রবাহ। এই সাব পয়েন্টগুলো লেখার চেষ্টা করবে। ঠিক আছে, তো এই দুটোর কারণে, উষ্ণতা এবং বৃষ্টিপাতের কারণে কি হচ্ছে না, এই জলবায়ু অঞ্চলে অনেক ধরনের জীববৈচিত্র্য লক্ষ্য করা যায়। তো নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অনেক বেশি জীববৈচিত্র্য এখানে লক্ষ্য করা যায়। তো স্বাভাবিক উদ্ভিদ, এগুলোর আবার কতগুলো উপবিভাগ রয়েছে, যেমন জীববৈচিত্র্যের মধ্যে উদ্ভিদ এবং প্রাণী, এই দুটো ভাগ রয়েছে। এখানের যে উদ্ভিদ এভারগ্রিন হয়, অর্থাৎ একই সময়ের মধ্যে এরা পাতাগুলোকে ফেলে দেয় না। ঠিক আছে, অ্যাট এ টাইম। তাহলে কি হয়, যখন অনবরত এখানে কিন্তু মানে সারা বছর ধরে সবুজ পাতা এই গাছে লক্ষ্য করা যায়, এই জন্য এটাকে এভারগ্রিন বলছে। কিন্তু যেটা পর্ণমোচীতে কি হয়, একটা সময় পাতাগুলো সব ধরে পড়ে যায়। এটা হচ্ছে পার্থক্য। তো এখানে মূলত উষ্ণতা এবং বৃষ্টিপাত, বিশেষ করে বৃষ্টিপাত, ঠিক আছে, যে বৃষ্টিপাত সারা বছর এখানে হওয়ার জন্য এই পাতাগুলো সতেজ থাকে, অর্থাৎ যেটা খাদ্য, মূর্তীয় খাদ্য, এটা সারা বছর পেয়ে থাকে উষ্ণতা এবং বৃষ্টিপাতের। পর্ণমোচীতে কি হয়, আমাদের এখানে শীতকালে বৃষ্টিপাত হয় না, তো উদ্ভিদের শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপগুলোর কিছু ঘাটতি থাকে। সেই কারণের জন্য কি করে না, এগুলো পাতাগুলো ঝরে যায়। পর্ণমোচী যে অরণ্য আছে বা যে উদ্ভিদগুলো সেই
সেই অরণ্যের অন্তর্ভুক্ত হয় সেগুলো। এখানে যে এভারগ্রিন যে এগুলোকে ব্রাজিলে এটা সেলভা নামেও কিন্তু সেলভা নামে পরিচিত, ঠিক আছে। এই উদ্ভিদটা সেলভা নামে পরিচিত। উদ্ভিদগুলো রাবার, রোজুড এবং ব্রাজিল নাট, ঠিক আছে। এবং এগুলো গাছগুলো খুব শক্ত হয় এবং কী হয় অনেক কাছাকাছি থাকে এবং বিভিন্ন ধরনের গাছ কাছাকাছি অবস্থান করে, যে কারণে এখানে গাছ সংগ্রহ করা খুব কঠিন হয়ে দাঁড়ায় এবং এবং নিচের অংশে অনেক স্যাঁতস্যাঁতে থাকে এবং অন্যান্য আরও যে পরাশ্রয়ী উদ্ভিদ এবং বিভিন্ন ধরনের প্রজাতির উদ্ভিদ লক্ষ্য করা যায়। এখানে র্যাফলেসিয়া বলে একটা ফুল দেখো সব থেকে বড়, এটা এখানে থাকে। অর্কিড, বিভিন্ন ধরনের বাহারি ফুল এখানে লক্ষ্য করা যায়। এছাড়া আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই ধরনের ক্যানোপি বা চাঁদোয়া লক্ষ্য করা যায়, যে চাঁদোয়া ভেদ করে সূর্যের আলো প্রবেশ করতে পারে না নিচে, ঠিক আছে। এই জন্য এটাকে গোধূলি, চিরগোধূলির দেশও বলা হয়। আর এখানে বন্য প্রাণীরও সমাবেশ লক্ষ্য করা যায়, ঠিক আছে। বিভিন্ন ধরনের ম্যাকাও পাখি রয়েছে এখানে, বিভিন্ন ধরনের বৈচিত্র্য এবং টুকান যে পাখি, সিম্পাঞ্জি এই ধরনের এবং অ্যানাকোন্ডা, ঠিক আছে। এই ধরনের বন্যপ্রাণীর বৈচিত্র্য লক্ষ্য করা যায়। আর কিছু এখানে যেগুলো খাবার সংগ্রহকারী কিছু অধিবাসী এখানে বসবাস করে, যারা ফলমূল সংগ্রহ করে জীবনযাত্রা করে এবং কিছু কিছু জায়গাতে স্থানান্তরিত কৃষি, জঙ্গল সাফ করে, যেখানে হচ্ছে যেমন হচ্ছে কলা, তারপরে হচ্ছে ভুট্টা, মিষ্টি আলু, এগুলো আলু, ওল এগুলো চাষ করে থাকে স্থানান্তর কৃষি। অর্থাৎ একটা জায়গাকে পরিষ্কার করে সেই জায়গাগুলোকে পুড়িয়ে যে অ্যাশগুলো হয় সেগুলোকে তারা অনেক সময় সার হিসেবে ব্যবহার করে দিয়ে আবার ওই জায়গাটা ছেড়ে অন্য জায়গায় চলে যায় স্থানান্তর কৃষিতে, ঠিক আছে। আর এই জায়গাতে বিশেষ কিছু উদ্ভিদের অর্থনৈতিক মূল্য রয়েছে, যেমন রবার রয়েছে এবং কলা রয়েছে এখানে। তো এইগুলো পরবর্তী ক্ষেত্রে কী হয়েছে, বাগিচা কৃষি হিসেবে বিভিন্ন জায়গায় বাগিচা কৃষি হিসেবে উন্নতি লাভ করে এবং যারা ওই সময় যারা উপনিবেশিকতার খাতিরে বিভিন্ন জায়গাতে কলোনি গঠন করেছিল, বিশেষ করে ইউরোপের যে দেশগুলো রয়েছে 1800 এবং 1900 শতকে, এখান থেকে পর্তুগিজ কিংবা যারা ব্রিটিশ ছিল তারা কি করেছিল না, এই জায়গায় এই ফসলগুলোকে এনে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছিল। যেমন দক্ষিণ পূর্ব এশিয়ায় মালয়, দক্ষিণ পূর্ব এশিয়া আমাদের ঠিক পূর্ব দিকে যেখানে রয়েছে সেখানে রাবার চাষ এবং আমাদের এখানেও বাগিচা কৃষি, যেমন চায়ের মতো ফসল, চায়ের মতো যেটা হচ্ছে পানীয় ফসল এখানে চাষ করা শুরু হয়েছিল। তারপরে হচ্ছে পশ্চিম ভারতে যেখানে ওয়েস্ট ইন্ডিজ রয়েছে আখ, কলা চাষ হয়েছিল এবং আফ্রিকার গিনি উপকূলে কোকো এবং তাল, পাম জাতীয়, নারকেল জাতীয় যেগুলো ফসল সেগুলো এখানে চাষ শুরু হয়, যেগুলো তেল উৎপাদনের জন্য বিখ্যাত, ঠিক আছে। আর এই অঞ্চলে পরবর্তী ক্ষেত্রে বিজ্ঞানের উন্নতিতে আমরা টিন, তারপরে হচ্ছে বর্ণীয়তে প্রচুর পরিমাণে খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস এগুলো পাওয়া যায় বা এগুলো সাপ্লাই এখান থেকে আসে। তবে স্থানীয় কৃষি এবং বনজ এবং খনিজ দ্রব্যের উপর নির্ভর করে কিছু শিল্প এই অঞ্চলে গড়ে উঠেছে। অর্থাৎ এই জায়গাগুলো প্রাণী বৈচিত্র্য যেরকম উদ্ভিদ বৈচিত্র্য লক্ষ্য করা গেছে। আর কিছু কিছু জায়গাতে খনিজ সম্পদ, প্রাকৃতিক গ্যাসের এটা যেটা হচ্ছে ভান্ডার আবিষ্কৃত হয়েছে। তো এগুলো দেখো, খনিজ এবং শিল্প হলে কী হবে, প্রকৃতির উপর একটা দ্বন্দ্ব সৃষ্টি হবে, যে কারণে কি হয়েছে না, ধরো কৃষি উৎপাদন হয়েছে, শিল্প হয়েছে, নগরায়ন হয়েছে, সে কারণের জন্য এখানে পরিবেশের উপর তার একটা প্রভাব পড়েছে। এখানে যে অরণ্যগুলো রয়েছে সে অরণ্যগুলো কাটতে কি হচ্ছে, বাধ্য হচ্ছে, যে শিল্প স্থাপনের জন্য, কৃষি কিংবা বসতি স্থাপনের জন্য। যে কারণে বলছে যে, এবং ব্রাজিলের আমাজন অববাহিকার যেটা হচ্ছে অরণ্য, যে সেলভা অরণ্য, সেটা ধীরে ধীরে তার পরিমাণ ধীরে ধীরে কমছে, ঠিক আছে। এটা ভবিষ্যতে কী হবে, এখানে যে জীব বৈচিত্র্য রয়েছে সেই জীব বৈচিত্র্য ধীরে ধীরে হ্রাস পাবে এবং অনেক প্রাণী এখান থেকে বিলুপ্ত হবে এবং পরিবেশের অবক্ষয়, যেটা ডিগ্রেডেশন, এর ফলে ডিগ্রেডেশনটাকে ত্বরান্বিত হবে। সামগ্রিক যে গুণমান পরিবেশে যে ইকোসিস্টেম সেটা ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে। আর 1970 সালে যে ট্রান্স আমাজন যেটা হাইওয়ে, এই হাইওয়েগুলো তৈরি হলেও কী হয় না, এগুলোতে প্রচুর গাছ কাটা পড়ে। তো যেখানে বসতি, কৃষি, শিল্প গড়ে উঠেছে সেই জায়গাতে কিন্তু আমাদের যে নিরক্ষীয়, শুধু আমাজন নয়, যেটা হচ্ছে সেলভা অরণ্য বা নিরক্ষীয় যে অরণ্যগুলো
নিরক্ষীয় চিরহরিত অরণ্য সেগুলো বিলুপ্ত হচ্ছে। তো এখানে দুটো ভাগ করে পড়বে, একটা হচ্ছে আর্থ সামাজিক পরিবেশ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, যেখানে মানুষ এবং প্রকৃতির মধ্যে ইন্টারাকশন হচ্ছে, খনিজ সম্পদ সাম্প্রতিক অবস্থা আর হচ্ছে অধিবাসীদের জীবনযাত্রা। আরেকটা হচ্ছে এখানে প্রাকৃতিক বৈশিষ্ট্য, যেখানে তোমরা নিরক্ষীয় জলবায়ু, এখানে বৈশিষ্ট্যগুলো বলছো অবস্থান, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে একটা বলবে অক্ষাংশগত অবস্থান, ঠিক আছে। আর এটা হচ্ছে কোনো একটা দেশ বা মহাদেশের সাপেক্ষে তোমরা বলতে পারো। এটা হচ্ছে ইম্পর্টেন্ট অক্ষাংশগত অবস্থানে এর অবস্থানটাকে নির্ণয় করা, অর্থাৎ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের যে অবস্থান এটাকে নির্ণয় করা। এখন কিছু কোশ্চেন, 2 নম্বরের কোশ্চেন করবে। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কি ধরনের বৃষ্টিপাত হয় এবং কেন হয়? চিরগধূলির দেশ কাকে বলে? কেন বলে? তুমি বলবে কেন কি, কেন কি কি আরটিসি পুরো নাম কি? পাঁচে লিখবে আমাজন অববাহিকার সেলভা অরণ্য, বিনাশের এটা উপরে দিচ্ছে আমাজন অববাহিকার সেলভা অরণ্য বিনাশের কারণগুলি কি কি, ঠিক আছে। আর পিগমিরা কোথায় বসবাস করে? আর এটা হচ্ছে পিগমি,
পিগমি পিগমি জাতিদের বাস হচ্ছে কোথায়? কোথায় পিগমি জাতিদের বাস হচ্ছে কোথায়? আরেকটা করবে স্থানান্তর কৃষি স্থানান্তর কৃষি কি বোঝো? এই কোশ্চেনগুলো করবে। ঠিক আছে, আমরা পরের দিনে পরের জলবায়ু অঞ্চলটা